প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য থেকে শুভেচ্ছা। আজকের পর্ব কিশোর কিশোরীদের উচ্চ শিক্ষার পরিকল্পনা ও বাস্তবতা। এই অনুষ্ঠান প্রতি শনিবার সকাল 10টা 5 মিনিটে প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। রেডিওতে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, প্রত্যেক মানুষ অপার সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে। কিশোরীদের উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তাদের পরিকল্পনা, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা কী ধরনের সহায়তা পায়, গ্রন্থনা এবং উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। এবং আমাদের আজকের আয়োজনমালায় থাকছে কমিউনিটি থেকে ধারণকৃত বিভিন্ন মানুষের মতামত ভক্সপপ, কমিউনিটিতে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদচিত্র নিউজ রিল, কমিউনিটির মানুষের অভিজ্ঞতা এবং জানা অজানা দিক নিয়ে গল্প, করণীয় ও জরুরি বার্তা। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরী আছেন এবং আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে আজকে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, কক্সবাজারের শিক্ষা পরিকল্পনায় সর্বজনীন শিক্ষার প্রসার, মান বৃদ্ধি, জীবনমুখী শিক্ষা, কারিগরি ও প্রযুক্তি শিক্ষা, সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা থাকলেও মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে প্রতিনিয়ত আমাদের সহায়তা করে যেতে হবে। একটি মধ্যবিত্ত পরিবারের 2জন মেয়ে, সেই পরিবারের মায়ের স্বল্প আয়ে বিয়ে হয়ে যাওয়ার কারণে তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। কিন্তু সে মা স্বপ্ন দেখতে থাকে যদি তার মেয়ে হয় তবে তাকে তার শিক্ষাজীবন শেষ করতে দিবেন। মায়ের ইচ্ছার সাথে বাবাও একমত হন। কিন্তু মেয়েদের এলাকার বাইরে গিয়ে শহরে বা বিদেশে পড়তে যাওয়ার প্রচলন ওই এলাকায় তেমনভাবে ছিল না। সামাজিক বাধা ও গ্রামের ছোট গণ্ডি পেরিয়ে মেয়েদের কলেজ জীবন শেষ করার পর তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করান। তারপর তাদের আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্নভাবে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে শিক্ষকদের সহায়তায় বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার সুযোগ পায়। শত বাধা পেরিয়ে 2 মেয়ের একজন জাতিসংঘের কর্মকর্তা আর একজন আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। প্রিয় শ্রোতা, কিশোরীদের উচ্চশিক্ষার পরিকল্পনা ও বাস্তবতা। এখন শুনব কমিউনিটি থেকে ধারণ করা বিভিন্ন মানুষের মতামত ভক্সপপ। আর এটি ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে পরিবার এবং তাদের শিক্ষক মণ্ডলী নানাভাবে সহযোগিতা করে থাকে। আজ এ পর্যায়ে আমরা শুনব কয়েকজন কিশোরী এবং একজন শিক্ষিকা ও একজন মায়ের কথা। প্রথমেই জানতে চাচ্ছি একজন শিক্ষক, একজন নারী শিক্ষকের কাছে, তিনি এ বিষয়ে কি ভাবছেন। কক্সবাজারে যদি কোনো কিশোরী তার পছন্দ ও দক্ষতা অনুযায়ী উচ্চশিক্ষা গ্রহণে পেশা নির্বাচন করতে চায়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে বিষয় নির্বাচনে শিক্ষক হিসেবে আমরা নানাভাবে সহায়তা করতে পারি। যেমন কোনো শিক্ষার্থী কোন বিষয়ে পারদর্শী সে বিষয়ে তাকে ভবিষ্যতে পেশা গ্রহণে উৎসাহিত করতে পারি। সে যে বিষয়ে দক্ষ সে বিষয়ে তার দক্ষতা আরও বৃদ্ধিতে সহযোগিতা করতে পারি। সে বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে যেন তার পছন্দের বিষয়ে উচ্চশিক্ষায় ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ শেষে ওই বিষয়ে পেশা নির্বাচন করতে পারে। সে বিষয়ে বিদ্যালয়ে শিক্ষক মণ্ডলী নানাভাবে তাকে তথ্য দিয়ে এমনকি তাদের অভিভাবকদের বুঝিয়ে ও শিক্ষার্থীর পেশা নির্বাচনে সহায়তা করতে পারে। ভর্তি প্রক্রিয়ায় তাদেরকে কিভাবে বিদ্যালয় থেকে সহায়তা করা যায়? উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়ায় শিক্ষকেরা বিদ্যালয় থেকে তাদেরকে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে পারেন। শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার ধরন ও অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত করতে পারে। জানতে চাচ্ছি একজন কিশোরীর কাছ থেকে যে উচ্চশিক্ষা গ্রহণে পেশা নির্বাচনের সিদ্ধান্ত কিভাবে নিচ্ছে। আমি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আমি আমার লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষা গ্রহণ করব এবং পেশা নির্বাচন করব। আমি একজন স্কুলের শিক্ষিকা হতে চাই।
এ বিষয়ে আমি এখন থেকে লেখাপড়ার বিষয়ে প্রস্তুতি নিচ্ছি। আমি মনে করি একজন শিক্ষক হতে গেলে যে সকল বাড়তি যোগ্যতা দরকার সেগুলো আমি সম্পন্ন করব। জানতে চাচ্ছি আরেকজন কিশোরীর কাছ থেকে। আমি একজন শিক্ষার্থী। আমার মতে মেয়েরা উচ্চশিক্ষা শেষ করে একজন শিক্ষিকা, ডাক্তার, নার্স, সমাজকর্মী হতে পারেন। তাছাড়া এখন আজকাল ইঞ্জিনিয়ার, পাইলট মেয়েরা হচ্ছে। পেশা হিসেবে আমার পছন্দ ইঞ্জিনিয়ার হওয়া। আমি লেখাপড়া শেষ করে একজন ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি। আমি এই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে এখন থেকে ভালো করে লেখাপড়া করছি, যেন আমি স্কুলের লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ওইরকম শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারি। তবে তার জন্য আমার যে ভালো ফলাফল দরকার সেটি অবশ্যই অর্জন করতে হবে। এই জন্য আমি লেখাপড়া করতে আমার বাবা মা, শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য যারা সহযোগিতা করেন সবার কাছ থেকে সহযোগিতা নিচ্ছি, এবং তারাও মনে করেন আমার যতটুকু মেধা আছে তাতে আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারবো। সেজন্য আমি এখন থেকে আমার পেশা নির্বাচনের জন্য মন দিয়ে লেখাপড়া করছি। আমি আগে লেখাপড়া করতাম, কিন্তু এখন অন্যান্য এবং পারিবারিক কারণে লেখাপড়া বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি মনে করি আমি প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ না করলেও অন্যান্য বিভিন্ন কারিগরি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারবো। যেমন ভোকেশনাল, সেখানে অনেক ধরনের ট্রেনিং কোর্স করায়। আমি যদি সেখান থেকে কোনো একটা কোর্স গ্রহণ করি তাহলে আমি কারিগরি ক্ষেত্রেও একটি পেশা নির্বাচন করতে পারবো। সেটিও ভবিষ্যতে আমার জীবনে একটি ভালো পেশা হয়ে উঠতে পারে। আমি এখন একজন অভিভাবক হিসেবে কিছু বলছি, একজন মা হিসেবে কিছু বলছি। আমার মেয়ে যদি উচ্চশিক্ষা নিতে চায় তাহলে আমি মা হিসেবে তাকে অবশ্যই সমর্থন করব। কেননা সব মাই চায় তার ছেলে মেয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। আমার ছেলে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবারে সাহায্য করতে পারে তাহলে আমার মেয়েও উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমাকে সাহায্য করতে পারবে, পরিবারে সাহায্য করতে পারবে। এই কথাই আমি সব মাদেরকেই বলবো। সেই জন্য আমার মেয়ে যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাহলে আমি একজন মা অথবা অভিভাবক হিসেবে তাকে সব ধরনের সব দিক থেকে সহযোগিতা করব। সে যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় তাকে সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আমি সাহায্য করব, এবং আমি মনে করি প্রত্যেক মা যেন তার মেয়েকে এরকম উচ্চশিক্ষায় পড়ার জন্য সহযোগিতা প্রদান করে। প্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ ভক্স পপটি শুনলেন। আর্থসামাজিক ভিন্নতা, সামাজিক ও পারিবারিক পরিবেশের জন্য শিক্ষাক্ষেত্রেও জেলাভিত্তিক বৈষম্য পরিলক্ষিত হয়। আবার কৃষি, শিল্প, প্রাকৃতিক দুর্গমতা, দুর্যোগপ্রবণ অঞ্চল ভেদেও এ বৈষম্য হয়ে থাকে। তাই কক্সবাজারে কিশোরী বা মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে কোন ধরনের পরিকল্পনা নেওয়া প্রয়োজন তা নিয়ে এখন আলোচনা ও মতামত বিনিময়ের জন্য স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব তাপ্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি, কক্সবাজার। তাপ্তি চাকমা, আপনাকে আন্তরিক ধন্যবাদ স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। ধন্যবাদ। কক্সবাজারে যদি কোনো কিশোরী তার পছন্দ ও দক্ষতা অনুযায়ী উচ্চশিক্ষা গ্রহণে পেশা নির্বাচন করতে চায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের সহায়তা করা প্রয়োজন? মেয়েদের ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়া ছাড়াও যে বিভিন্ন পেশার প্রসার ঘটেছে তা নিয়ে স্কুলগুলোতে কোন ধরনের প্রচারণা চালানো যায় এবং মেয়েদের উচ্চশিক্ষা শেষ করতে পরিবারের ভূমিকা কী, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার এই প্রশ্নগুলোকে যদি আমি 3টা ভাগে ভাগ করি, প্রথমে আপনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন ধরনের সহায়তা করা প্রয়োজন। আমি প্রথমেই যেটা মনে করছি, কারণ আমাদের কক্সবাজার জেলা, শুধুমাত্র কক্সবাজার না, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের কিশোরী মেয়েদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে পরিবার থেকে একটা বাধা, কিংবা পরিবার মনে করছে যে পরিবার একটা সাবজেক্টে পড়তে বলছে কিংবা তার চাপিয়ে দেওয়া বিষয়কে পড়তে বলছে, কিন্তু সে সেটাতে পড়তে আগ্রহী না। তো সে কারণে আমি মনে করি শিক্ষা
প্রতিষ্ঠানে সবচেয়ে যে বিষয়টা করা জরুরি, মাসে একবার একটা অভিভাবক সমাবেশের আয়োজন করা, যেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে তাদের নিয়ে, অভিভাবকদের নিয়ে একটা মত বিনিময় সভা হতে পারে, যেখানে কিশোরীরা তাদের পছন্দের পেশাকে বেছে নিতে পারে এবং তারা ভবিষ্যতে কি হতে চায় সেই বিষয়ে সুন্দর একটা দিক নির্দেশনামূলক বিষয় থাকতে পারে। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছেন সেটা হচ্ছে যে মেয়েদের ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়া ছাড়াও যে বিভিন্ন পেশার প্রসার ঘটেছে তা নিয়ে স্কুলগুলোতে কোন ধরনের প্রচারণা চালানো যায়। এক্ষেত্রে আমার যে পরামর্শ সেটি হচ্ছে, আমরা বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং করতে পারি। সেটা কোনো স্কুলে বছরে দুবারও হতে পারে কিংবা মাসে একটাও হতে পারে। যদি বছরে দুটো হয় সেক্ষেত্রে আমরা বিষয়টাকে এভাবে নিয়ে আসতে পারি, যেমন আমাদের যে বিভিন্ন আমাদের পেশাগত যে ব্যক্তিরা আছেন, যেমন ডাক্তার ইঞ্জিনিয়ারদের কথা বলছি, সেক্ষেত্রে আমরা সিভিল সার্জন মহোদয় আছেন, আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়াররা আছেন এবং সে সাথে যে বিভিন্ন পেশাজীবীরা আছেন তাদেরকে আমরা ইনভাইট করতে পারি। তাদের সাথে আমাদের ছাত্রছাত্রীদের আমরা একটা মত বিনিময় সভা করতে পারি এবং ছাত্রছাত্রীরা তাদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং তারাও কোন পেশায় কিভাবে পড়লে কোন পেশায় যাওয়া যাবে সে তাদের সংশ্লিষ্ট বিষয়ে তারা এই বিষয়গুলো বলতে পারেন। এটা যদি বছরে দুবার করা যায় তাহলে আমরা বিভিন্ন পেশাজীবীদেরকে নিয়ে আসতে পারি। আর যদি স্কুলগুলোতে মাসে একটা প্রোগ্রাম করা যায় সেক্ষেত্রে এক একটা পেশা ভিত্তিক, যেমন আজকে আমরা ডাক্তারি পেশা নিয়ে এক মাসে একটা প্রোগ্রাম করলাম, আর একটা ইঞ্জিনিয়ারদের পেশা নিয়ে, আর একটা পুলিশদের পেশা নিয়ে, আরেকদিন ম্যাজিস্ট্রেটদের পেশা নিয়ে, এভাবে প্রতি মাসে যদি আমরা এক একটা স্কুলে এভাবে একটা কাউন্সেলিং প্রোগ্রাম করতে পারি তাহলে শিক্ষার্থীরা কিন্তু ছোট থেকেই জানতে পারে যে কোন পেশায় গেলে কিভাবে পড়াশোনাটা করতে হবে। আর আপনি লাস্টে যে প্রশ্নটা করেছেন সেটি হচ্ছে মেয়েদের উচ্চশিক্ষা শেষ করতে পরিবারের ভূমিকা কী। আমি নিজে একজন নারী হিসেবে বলবো, আমি যেহেতু ছোটবেলা থেকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, আমি মনে করি যে পরিবারের ভূমিকাটা অনেক বেশি। বিশেষ করে এই অঞ্চলে দেখা যায় অনেকের 18 বছরের বয়সের আগেও হয়তো বিয়ে হয়ে যায়, যদিও বা বাল্যবিবাহ আমাদের আইনে বাধা, কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো তারপরেও যদি অনেক মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমত পরিবার একটু চাপ দেয়, দ্বিতীয়ত যদি বিয়ে হয়ে যায় 18 বছরের পরে তো সেক্ষেত্রে কিন্তু তার সাথে তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি একটা পারিবারিক পরিবেশ তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি পরিবারের ভূমিকাটা অনেক বেশি, এবং সে মেয়ে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে প্রথমত স্বামীর ভূমিকা এবং দ্বিতীয়ত তার শ্বশুর শাশুড়ি এবং চারপাশের যে পরিবেশ তাদের ভূমিকাটা অনেক বেশি বলে আমি মনে করি। কিশোরীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে জানতে হবে বিভিন্ন ধরনের পেশার ধরন, প্রবেশের সুযোগ এবং দক্ষতা অর্জনের ক্ষেত্রগুলো। শিক্ষা জীবন যদি অন্যের প্রত্যাশার চাপে পরিচালিত হয় তবে অনেক ক্ষেত্রে মেয়েদের তাদের লক্ষ্যে পৌঁছাতে সমস্যা হতে পারে। এখন থেকেই উচ্চশিক্ষার জন্য কিশোর কিশোরীদের কোন ধরনের পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নকে আমি যদি একটু বলি সেটা হচ্ছে মেয়েরা কোন ধরনের পরিকল্পনা নিতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি, আগে ওই কিশোরীকে বুঝতে হবে যে তার কোন ধরনের পড়াশোনা করলে কিংবা কোন লাইনে পড়াশোনা করলে সে কোন পেশাতে যেতে পারবে। তো এটা যদি সে বুঝে তাহলে তার নিজের দক্ষতা আগে বুঝতে হবে। যে শিক্ষার্থীর মার্কস ধরেন 70 থেকে 80% মার্কস, সে ইচ্ছে করলে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে পারে। তো যে শিক্ষার্থীর মার্কস 50 থেকে 60% সে চাইলেও হয়তো ডাক্তার কিংবা মেডিকেলে পড়তে পারে না, যেহেতু এখানে একটা আমাদের যে কোনো পেশার যে সীমা সেটিতে সে চাইলেও ঢুকতে পারে না। তো আমি সে কারণে মনে করি তার দক্ষতা যে কিশোরী আছে সে যদি তার দক্ষতা সে নিজেই বুঝতে পারে যে আমি এই লেভেলের ছাত্রী, তাহলে কিন্তু সে ওভাবে তার ক্যারিয়ার প্ল্যানিংটা করতে পারে। কক্সবাজারে কিশোরীদের মধ্যে অনেকেই শিক্ষাজীবন বা স্কুল থেকে ঝরে পড়ে। তারা যদি কারিগরি ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে উচ্চশিক্ষা নিতে চায় তবে তাদের জন্য কি কি সুযোগ রয়েছে, তারা কিভাবে এই সুযোগগুলো পেতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে বর্তমান সময়ে আমরা সব কিছুতে প্রযুক্তিগত জ্ঞানকে বেশি গুরুত্ব দিচ্ছি। তো যে কারণে আমাদের এখানে যারা কিশোরী আছেন তারা যদি কোনো কারণে শিক্ষা জীবন বা স্কুল জীবন থেকে ঝরে পড়ে, এক্ষেত্রে দুটো উপায় রয়েছে। প্রথমত আমাদের এখানে কক্সবাজার জেলায় দুটো আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রথমত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং আরেকটি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট। তো প্রথম যেটি আছে আমরা যেটিকে বলছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এটিতে মূলত ক্লাস 6 থেকে পড়া যায়। তো কেউ যদি ক্লাস 6-এ পড়াকালীন কিংবা কোনো স্কুলে পড়াকালীন ঝরে পড়ে সে ইচ্ছে করলে এখানে ভোকেশনালের মাধ্যমে পড়তে পারে। এটি যদিও বা সাধারণ একটি শাখা হিসেবে সে পড়বে, তবে অন্যান্য বিদ্যালয়ের তুলনায় তাকে এখানে কারিগরি ভিত্তিক যে ট্রেডগুলো আছে সেটি শেখানো হয়।
এর পাশাপাশি সে যদি ভোকেশনাল লাইনে পড়তে চায় তাকে ক্লাস 9-এ ভর্তি হবে, যেখানে 4টি ট্রেড আছে। এই 4টি ট্রেডগুলো উল্লেখযোগ্য হচ্ছে ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এবং অটোমোবাইল। এই 4টি ট্রেডে সে চাইলেই ভর্তি হতে পারবে, যেখানে ক্লাস 9 থেকে ভর্তি করানো হয় এবং এখানে এককালীন যেটা আছে ভর্তি ফি 1500, এবং এই 1500 টাকার বাইরে তাকে একটা টাকাও দিতে হয় না, বাকিটা সম্পূর্ণ সরকারি খরচে সে পড়তে পারে। এবং এখান থেকে সে এইচএসসি পাশের পরে সে চাইলেই আবার ওখানেই এইচএসসি ভোকেশনালে পড়তে পারে সেই একই 4টি ট্রেডে। এবং এই 4টি ট্রেড পাশ করার পরে সে কিন্তু বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এক্সেপ্ট মেডিকেল বাদে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে কারিগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েত, এগুলোতে ভর্তি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, শুধুমাত্র মেডিকেল ছাড়া। আর কোনো স্টুডেন্ট যদি মনে করে যে এইচএসসি ভোকেশনাল পড়াকালীন সময়ে সে ওখান থেকে স্ট্রিচ করে চলে যাবে পলিটেকনিক্যালে, সেক্ষেত্রে সে পলিটেকনিক্যালেও যেতে পারে, তবে সেক্ষেত্রে সে 4র্থ বর্ষ থেকে সেখানে ভর্তি হতে পারবে। এবং আমাদের সেখানেও বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, ফুড প্রসেসিং, কম্পিউটার এবং রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন, এই ধরনের আমাদের 5টি সাবজেক্ট রয়েছে। তো যে কেউ চাইলে এইচএসসি পাশের পরেও পলিটেকনিক্যালে পড়তে পারে, অথবা কেউ এইচএসসি ভোকেশনালের পড়াকালীন অবস্থায় 4র্থ বর্ষ পলিটেকনিক্যালে ভর্তি হতে পারে। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে, কেউ যদি এইচএসসি ভোকেশনাল পাশ করে সরাসরি পলিটেকনিক্যালে ভর্তি হতে চায়, তাদের জন্য 15% কোটার ব্যবস্থা আছে, এবং এটা নারী পুরুষ উভয় ক্ষেত্রেই। আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে এখানে তাদের 12 মাসের বৃত্তির ব্যবস্থা আছে। যারা 9-10-এ পড়ে তাদেরকে হচ্ছে 300 টাকা হারে প্রতি বছরে একটা টাকা দেওয়া হয়, আর যারা এইচএসসিতে পড়ে তাদেরকে 500 টাকা হারে টাকা দেওয়া হয়। তো এগুলো হচ্ছে একটু লং কোর্সের জন্য। এর বাইরেও যারা শর্ট কোর্স হিসেবে পড়তে চায়, যাদের একেবারে আর্থিক সামর্থ্য কম কিংবা সময়টা খুবই কম, তারা 4 মাসের কিছু কোর্স করতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোটর ড্রাইভিং, কম্পিউটার গ্রাফিক্স, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স এবং হাউস ওয়ারিং। এই ধরনের বিষয়গুলোতে তারা 4 মাসব্যাপী যে কোনো কোর্স করতে পারে। তো আমি আশা করব যারা এখানে কিশোরী আছে তারা এই ধরনের টেকনিক্যাল বিষয়গুলোকে জোর দিবে এবং এই কারিগরি জ্ঞানগুলোকে তারা সামনে নিয়ে এগিয়ে যাবে। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, কিশোর কিশোরীদের নিয়ে আমাদের সামাজিক, পারিবারিক, এমনকি ব্যক্তিগত জীবনেও রয়ে গিয়েছে এমন ধরনের কিছু অভ্যাস বা প্রথা, যার পরিবর্তনে আমাদের প্রচেষ্টা চলছে অবিরাম। এখন শুনব কিশোরীদের উচ্চশিক্ষার পরিকল্পনা ও বাস্তবতা নিয়ে কমিউনিটির মানুষের অভিজ্ঞতা এবং জানা অজানা দিক নিয়ে গল্প। মাঠ পর্যায় থেকে তা ধারণ করেছেন দুর্জয় দাস। আসসালামু আলাইকুম, আমি আবুল হোসেন। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমার স্ত্রীরও খুব অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াতে আমার স্ত্রী খুব মেধাবী ছিল, কিন্তু সে তেমন বেশি লেখাপড়া করতে পারে নাই। কিন্তু আমাদের খুবই ইচ্ছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের আমরা খুব উচ্চশিক্ষায় শিক্ষিত করবো, এটা আমাদের স্বপ্ন ছিল। আমার 2টা মাত্র মেয়ে এবং একটা ছেলে। আমার ছেলে এখন লন্ডনে থাকে, কিন্তু আমি আমার মেয়ে দুটো লেখাপড়া নিয়ে খুবই চিন্তিত ছিলাম। আমার মেয়ে যদিও কক্সবাজারে তেমন ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে আমি তাদেরকে লেখাপড়া করাবো ঠিক মতো, কলেজ বিশ্ববিদ্যালয়ে। আর একটা ভয় কাজ করতো, মেয়ে মানুষ কোথায় নিরাপদে লেখাপড়া করাতে পারবো। তারপরেও আমাদের চেষ্টায় আমার মেয়ে 2টা মেয়েই এখন ঢাকা থেকে তারা তাদের অনার্স শেষ করেছে। এখন উচ্চশিক্ষার জন্য সে বিদেশ পাড়ি দিয়েছে। সে তার পিএইচডির জন্য আমেরিকাতে গিয়েছে এবং আরেকজন শিক্ষকতা পেশায় আছে। আলহামদুলিল্লাহ, আমাদের কষ্টটা সার্থক হয়েছে। আমরা এখন খুবই সুখী অবস্থায় আছি, সুখী পরিবার হিসেবে। আমাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পেরেছি। শ্রোতা বন্ধুরা, এবারে পরিবেশিত হবে একটি নিউজ রিল, আর নিউজ রিলটি ধারণ করেছেন দুর্জয় দাস। কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের একটি জেলা। কক্সবাজার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটি পিছিয়ে আছে এই জেলা, বিশেষ করে মেয়েরা। ভুক্তভোগীদের কাছ থেকে জানতে পারি, মেয়েরা উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ হওয়ার আগেই অনেক পরিবার তাদেরকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেন, যার ফলে তাদের ইচ্ছে থাকলেও আর পড়া হয়ে ওঠে না। তার মধ্যে আরেকটি বড় সমস্যা হচ্ছে কক্সবাজারের উচ্চশিক্ষার জন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকা এবং পর্যাপ্ত কোনো সুযোগ সুবিধা না থাকা, যার কারণে উচ্চশিক্ষা গ্রহণের জন্য চট্টগ্রাম বা ঢাকামুখী হয়ে থাকেন এই জেলার মানুষ।
এর কারণে কক্সবাজারের মেয়েদের অভিভাবক বাবা মারা এই বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না। এটি হচ্ছে প্রধান এবং মূল সমস্যা। আবার অনেক পরিবার আছে তাদের মেয়েদের উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে বিদেশেও পাড়ি জমাতে সাহায্য করে। মূলত মেয়েদের পড়ালেখা এবং উচ্চশিক্ষার সম্পূর্ণ নির্ভর করে তার পরিবেশ এবং বাবা মা কতটুকু সচেতন তার উপর। প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, শুনতে থাকুন শিশু ও নারী উন্নয়নে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব কিশোরীদের উচ্চশিক্ষার পরিকল্পনা ও বাস্তবতা। এই অনুষ্ঠান প্রতি শনিবার সকাল 10:05 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, কিশোর কিশোরী উভয়েরই সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। একজন মেয়েও সুযোগ পেলে প্রতিষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার প্রতি মা বাবার আচরণ, সামাজিক দৃষ্টিভঙ্গি কেমন হওয়া প্রয়োজন? কিশোরীদের উচ্চশিক্ষার পরিকল্পনা ও বাস্তবতা নিয়ে শুনব আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞের পরামর্শ। জনাব তাপ্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও ICT, কক্সবাজার। এমন কোন ধরনের উদ্যোগ নিলে পারিবারিক ও সামাজিক পর্যায়ে পরিবর্তন আনা সম্ভব এবং করণীয় কি হতে পারে? আমি এক্ষেত্রে বলবো, এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবশ্যই একটা ভূমিকা আছে। কারণ আমরা ছোটবেলায় দেখতাম, আমরা যখন কোনো ক্লাসে যেতাম, আমাদের বিশেষ করে অ্যাসেম্বলিতে আমাদের প্রধান শিক্ষক সহ যারা শিক্ষক আছেন তারা কিন্তু আমাদের বিভিন্ন আমাদের করণীয় কী কিংবা ভালো জিনিসগুলো কী সেগুলো কিন্তু আমাদের সমন্বিতভাবে বলতেন। তো এভাবে যদি আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রধান যারা আছেন তারা যখন বিভিন্ন অ্যাসেম্বলি হয় সেখানে যদি আমাদের এই পড়াশোনার গুরুত্ব এবং আমরা উচ্চশিক্ষার জন্য কি করতে পারি এই বিষয়গুলো তুলে ধরেন, পাশাপাশি মাসে যদি এরকম একটা ক্যারিয়ার কাউন্সেলিং একটা মত বিনিময় সভা হয় সেখানেও কিন্তু তারা যদি এই বিষয়গুলো তুলে ধরেন। এছাড়াও যখন ক্লাসে কোনো শিক্ষক পড়ান, আমরা যখন ছোটবেলায় দেখেছি যে তারা বলেন যে বড় হও, ভালো মতো পড়াশোনা করো, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো এই কথাগুলো বলার সাথে সাথে তারা যদি বলেন যে এভাবে পড়াশোনা করলে তুমি এ লাইনে যেতে পারবে, এভাবে পড়াশোনা করলে তুমি এটা হতে পারবে, তো এই বিষয়গুলো কিন্তু তখন থেকে আমার মনে হয় নির্ধারিত হয়ে যায়। তাই আমি বলবো শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক যারা আছেন তারা এগুলো পড়ানোর সময় এই বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে অবগত করবেন। আর কিশোরী মেয়েদের ক্ষেত্রে বলবো, আমি যেটা আগেও বলেছি সেটা হচ্ছে তাকে তার লেভেলটা বুঝতে হবে এবং তার একটা টার্গেট থাকতে হবে যে আমি কি হতে চাই। তো শুধু আবার টার্গেট থাকলেই হবে না, নিজের ক্যাপাসিটিও বুঝতে হবে। আমি যদি মনে করি যে আমার শিক্ষাগত যোগ্যতা কিংবা আমার লেভেলটা কতটুকু, আমি যদি 70 থেকে 80% মার্কস পাই তাহলে আমি কোথায় অ্যাপ্লাই করতে পারবো সেভাবে টার্গেট নিতে হবে। আর আমার মার্কস যদি 50% কিংবা তার নিচে হয় তাহলে আমি কোথায় যাব সেই টার্গেটটাও থাকতে হবে। তো আমি মনে করি কিশোরদের সেভাবে প্রস্তুতি নেওয়াটা ভালো হবে। জনাব তাপ্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও ICT, কক্সবাজার, আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। আর কমিউনিটি পর্যায়ে আমাদের কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব কিশোরীদের উচ্চ শিক্ষার পরিকল্পনা ও বাস্তবতা ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্টজে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি শনিবার সকাল 10:05 শোনার আমন্ত্রণ রইল।